ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আর কয়েকটা ঘন্টা পরেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জন্য জীবনবিজ্ঞান থেকে এটা কমপ্লিট রিভিশনের জন্য 250+ ইনফরমেশান ওয়ান লাইনার ফরম্যাটে নিয়ে এসেছি, যে ইনফরমেশানগুলো তোমাকে এটা কমপ্লিট রিভিশন করাতে সাহায্য করবে। তাই প্রত্যেককে বলবো এই 30 থেকে 40টা মিনিট সময় ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য এবং প্রতিটা ইনফরমেশান খুব ভালো করে মন দিয়ে চোখ বুলিয়ে নেওয়ার জন্য। তো প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম ইনফরমেশান কি রয়েছে দেখো। প্রথমেই বলছে ছত্রাক ব্যতীত সমস্ত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে। ছত্রাক ব্যতীত সমস্ত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, ক্রাইসেমিবা ইউগ্লিনা ছাড়া অন্যান্য প্রাণীকোষে প্লাস্টিড থাকে না। একমাত্র প্রাণীকোষ ক্রাইসেমিবা এবং ইউগ্লিনাতে প্লাস্টিড থাকে। তার মানে ক্রাইসেমিবা এবং ইউগ্লিনা এটা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। তো এইরকমভাবে ইনফরমেশানগুলো কিন্তু তোমাকে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে। সেই জন্য তোমাদের জন্য 250টারও বেশি কিন্তু আমি ইনফরমেশান নিয়ে এসেছি, ঠিক আছে। সমস্ত চ্যাপ্টার থেকে মিলিয়ে মিশিয়ে এটা ওভারঅল রিভিশন তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বলছে উদ্ভিদের পুষ্টি স্বভোজী প্রকৃতির, ঠিক আছে। প্রাণীদের পুষ্টি হচ্ছে পরভোজী প্রকৃতির, ব্যতিক্রম কি ইউগ্লিনা, ঠিক আছে। নেক্সট ইনফরমেশান বলছে ছত্রাক স্বর্ণলতা ব্যতীত সমস্ত উদ্ভিদরা কিন্তু সালোক সংশ্লেষ সক্ষম, ঠিক আছে। মানে কিছু সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ রয়েছে, যেমন হচ্ছে ছত্রাক স্বর্ণলতা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মানে পরের ইনফরমেশান দেখো, বলছে IR8, IR28, পুষা 2, 21, পদ্মা, রত্না, জয়া এগুলো হলো সব উচ্চ ফলনশীল ধান বীজ। দেখো এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো উচ্চ ফলনশীল ধান বীজ কোনগুলো একটু চোখ বুলিয়ে নেবে। সোনেরা 64, গিরিজ এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল গম বীজ, ঠিক আছে। ভাগলপুরি, লাল সিন্ধ্রি, থারপারকার, ঠিক আছে। থারপারকার এগুলো হচ্ছে সংকরণ পদ্ধতিতে তৈরি অধিক দুধ প্রদানে সক্ষম গরু, মানে গরুর এই ব্রিডগুলো কিন্তু অধিক পরিমাণে দুধ সরবরাহ করে। নেক্সট দেখো রানার, নাগেশ্বরী এগুলো হচ্ছে মাংস ডিম উৎপাদনকারী হাঁস, ঠিক আছে, যাদের কাছ থেকে আমরা মাংসও পাই আবার ডিমও পাই। ঠিক তেমনই দেখো রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক, মিনার্কা এগুলো কিন্তু সব মাংস এবং ডিম একসাথে এরা উৎপাদন করতে পারে, এরকম ধরনের মুরগি, ঠিক আছে। নেক্সট দেখো বলছে ফেব্রিক্স অফ হিউম্যান বডি, এই গ্রন্থের রচয়িতা হচ্ছে ভেসালিয়াম। আধুনিক যে অ্যানাটমি তার জনক হচ্ছে ভেসালিয়াস। নেক্সট প্রশ্নে বলছে মানবদের রক্ত সঞ্চালন পদ্ধতি এটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কে? উইলিয়াম হার্ভে, ঠিক আছে। সরল অণুবীক্ষণ যন্ত্র এর আবিষ্কর্তাকে রবার্ট হুক, ঠিক আছে। নেক্সট দেখো পাস্টুরাইজেশন পদ্ধতি উদ্ভাবক, অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক, চিকেন কলেরা মানে চিকেন কলেরা এইসব যে টিকা, জলাতঙ্ক রোগের যে প্রতিষেধক, এই সমস্ত কিছু আবিষ্কর্তা কিন্তু লুই পাস্তুর, ঠিক আছে। সমস্ত কিছু আবিষ্কর্তা কিন্তু লুই পাস্তুর। এই পাস্টুরাইজেশন পদ্ধতি, অ্যানথ্রাক্স রোগের, জলাতঙ্ক রোগের, কলেরা টিকা সমস্ত কিছুর কিন্তু প্রতিষেধকের আবিষ্কর্তা হচ্ছে লুই পাস্তুর। নেক্সট দেখো পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে কিন্তু, মনে থাকে জানো। প্রথম কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। আর প্রথম জীবন্ত কোষ বললে কি হবে? অ্যান্টন ভন লিউয়েনহক। জার্মান উদ্ভিদবিদ স্লেইডেন ও সোয়ান এনারা কিন্তু কোষতত্ত্ব আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। জেনেটিক কোড এটা প্রবর্তন করেন বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা। বিন্যাসবিধি বা ট্যাক্সোনমি জনক হলেন ক্যারোলাস লিনিয়াস। উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ এই যে পদ্ধতিটা এটা প্রচলন করেন কিন্তু ক্যারোলাস লিনিয়াস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু প্রতিটা ইনফরমেশান কিন্তু বাছাই করা তোমাদের জন্য, ঠিক আছে। একদম তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি। তো প্রত্যেককে বলবো খুব ভালো করে কিন্তু রিভিশনটা করে নেওয়ার জন্য। এটা ওভারঅল রিভিশন কিন্তু হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তখনই। নেক্সট দেখো আমি কিন্তু এইভাবে তোমাদের ভৌত বিজ্ঞানটাও করিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে ক্যারোলাস লিনিয়াস প্রথম কিন্তু এই যে শ্রেণীবিন্যাস উদ্ভিদ ও প্রাণী শ্রেণীবিন্যাস কিন্তু সব কিন্তু করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। মানে ট্যাক্সোনমি, উদ্ভিদ ও প্রাণীদের দ্বিপদ নামকরণ, শ্রেণীবিন্যাস সমস্ত কিছু করেছিল কিন্তু আমাদের ক্যারোলাস লিনিয়াস, এটা কিন্তু মনে রাখবে। শর্তাধীন প্রতিবর্তক্রিয়া, ঠিক আছে, এটাকে প্রমাণ করেছিলেন, পরীক্ষা করেছিলেন কে? বিজ্ঞানী আইভান পাভলভ। জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে। বায়োলজি শব্দের প্রবর্তককে? ল্যামার্ক, ঠিক আছে। মেন্ডেল হচ্ছে সংকরায়ন পরীক্ষার মাধ্যমে পৃথকীভবন সূত্র এবং স্বাধীন বণ্টনের সূত্রের প্রবর্তক হচ্ছে
গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, নেক্সট দেখো, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই গ্রন্থটির রচয়িতাকে চার্লস ডারউইন। ঠিক আছে, ডারউইনের প্রধান সূত্র কী ছিল? প্রাকৃতিক নির্বাচনবাদ, অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে নিচের কোনটি ডারউইনের মতবাদ নয়, দিয়ে তোমাকে 4টে অপশন দিয়ে দেবে। কিন্তু ডারউইন কিন্তু বলেছিলেন প্রাকৃতিক নির্বাচনবাদ দিয়েছিলেন, অস্তিত্বের জন্য সংগ্রাম দিয়েছিলেন, যোগ্যতমের উদ্বর্তন দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র কি বলতো? অক্সানোমিটার, তাই তো? তো এটা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, নেক্সট দেখো, বসু বিজ্ঞান মন্দির, এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রতিষ্ঠা করেছিলেন জগদীশচন্দ্র বসু। ক্ষুদ্রতম কোষ কোনটা? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, স্যালি লয় গ্যালি হবে। ঠিক আছে, গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে বড় কোষ কি? উটপাখির ডিম। সবচেয়ে ছোট কোষ কি? শ্বেতকণিকা, এবং দীর্ঘ কোষ হচ্ছে স্নায়ুকোষ। সব থেকে ছোটো মনে রাখবে শ্বেতকণিকা, মানে প্লেটলেট বা এটা অনুচক্রিকাও হবে। ঠিক আছে, এবং দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ। পরের প্রশ্ন দেখো, নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুটো ভাগে ভাগ করি। মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর। রঞ্জক পদার্থের উপস্থিতি অনুযায়ী কিন্তু প্লাস্টিড 3 প্রকারের হয়ে থাকে। আমি তোমাদের কিন্তু আগেই বলেছি, যেটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড হচ্ছে, বর্ণযুক্ত হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, আর বর্ণহীন হচ্ছে লিউকোপ্লাস্টিড। ঠিক আছে, মানে ক্রোমোপ্লাস্টিডগুলো কিন্তু বিভিন্ন ফল এবং উদ্ভিদের যে পাতা হিসেবে যে রঙগুলো, ফুলের রঙগুলো কিন্তু সমস্ত কিছু নির্ধারণ করছে কিন্তু ক্রোমোপ্লাস্টিড, আর বর্ণহীন হচ্ছে লিউকোপ্লাস্টিড। এবার দেখো, প্রাণী কোষের বিভাজনের সময় ব্রেমতন্তু গঠন করে কে? সেন্ট্রোজোম। ঠিক আছে, মানে কোষ বিভাজনে কিন্তু সেন্ট্রোজোমের ভূমিকা অনস্বীকার্য। নেক্সট প্রশ্ন, মানে নেক্সট ইনফরমেশন কি রয়েছে? অ্যামাইলোপ্লাস্ট হলো এক ধরনের লিউকোপ্লাস্ট যেটা শ্বেতসার সঞ্চিত করে রাখে। এবার প্রোটিন সঞ্চিত করে রাখে কোনটা? প্রোটিনোপ্লাস্ট। ঠিক আছে, ফ্যাট সঞ্চিত করে রাখে কোনটা? ফ্যাট অ্যালায়োপ্লাস্ট। তোমাদের কিন্তু কোষ ও কোষ বিভাজনের চ্যাপ্টারে কিন্তু খুব ভালো করে বলে দিয়েছি। ঠিক আছে, এখানে জাস্ট তোমরা একটু জেনে রাখো। কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, আমরা জানি কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে কী থাকে তাহলে? কোষ পর্দা। ঠিক আছে, সেন্ট্রোজোম যেটা প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। আবার দেখো, প্লাস্টিড যেটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, মানুষের দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 23 জোড়া বা 46টি। মনে থাকে প্রত্যেকের? এর মধ্যে 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম, বাকিগুলো হচ্ছে অটোজোম। ক্লিয়ার প্রত্যেকের? তার ইনফরমেশনগুলো তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হচ্ছে তো? এরকম কিন্তু 250টা রয়েছে। প্রত্যেক ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, চলো নেক্সট ইনফরমেশন কি রয়েছে দেখে নিই। পরের ইনফরমেশন দেখো, যেটা তোমার একটু আগেই বললাম যে 44টি অটোজোম থাকে, আর 1 জোড়া মানে 2টি কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এবার দেখো, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হচ্ছে কি? স্যাট ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএকে কিন্তু আমরা জিন হিসেবে অভিহিত করি। পরের দেখো, কাণ্ড, শাখা প্রশাখা ও পাতা নিয়ে গঠিত উদ্ভিদের উপরের দিকের অংশকে বিটপ বলে, মানে বিটপ মানে হচ্ছে কাণ্ড। একটি সম্পূর্ণ ফল, মানে এটা ফুল হবে জবা। জবা হচ্ছে সম্পূর্ণ ফুল। একটি বিষম ফুল হচ্ছে মটর, সুষম ফুল হচ্ছে ধুতুরা। জবা, অপরাজিতা ইত্যাদি কিন্তু হচ্ছে উভলিঙ্গ ফুল, মানে এদের পুংকেশর চক্র গর্ভকেশর চক্র উভয় কিন্তু একটা ফুলের মধ্যেই থাকছে। আর কুমড়ো, লাউ এগুলো হচ্ছে একলিঙ্গ ফুল। ঠিক আছে, উভলিঙ্গ ফুল একলিঙ্গ ফুল কিন্তু মনে রাখবে। উভলিঙ্গ ফুলের মধ্যে কি হবে? স্বপরাগযোগ হবে, আর একলিঙ্গ ফুলের মধ্যে পরপরাগযোগ হবে, তাই তো? সালোক সংশ্লেষ কি? সালোক সংশ্লেষ হচ্ছে এক প্রকার উপজাতি বিপাক, তাই তো? আর শ্বসন কি? অপজাতি বিপাক। বায়ুমণ্ডলে CO2 এর কোষস্থ যৌগে কার্বনের অঙ্গীভূত হওয়াকে বলা হচ্ছে অঙ্গারাত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। জোসেফ প্রিস্টেলে প্রথম প্রমাণ করেন যে খাদ্য সংশ্লেষের সময় O2 গ্যাস পরিত্যাগ হয়। ব্ল্যাকম্যান দেখো, ব্ল্যাকম্যান প্রমাণ করেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আলোক দশা এবং অন্ধকার দশা নামক দুটি পর্যায়ে হয়ে থাকে। এটা কে প্রমাণ করেন? ব্ল্যাকম্যান। পরীক্ষায় প্রশ্ন চলে আসলো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আলোক বিক্রিয়া, অন্ধকার বিক্রিয়া নামক দুটি পর্যায়ে ঘটে, এটি কোন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন? কি হবে অপশন? মানে ব্ল্যাকম্যান তখন অ্যান্সার হবে। বেনসন ও কেলভিন ক্লোরেলা নামক উদ্ভিদে কেলভিন চক্র পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, নেক্সট দেখো, উদ্ভিদের যে কোনো সজীব কোষে অর্থাৎ ক্লোরোফিলযুক্ত কোষে সালোক সংশ্লেষ হওয়া সক্ষম, মানে উদ্ভিদের যে অংশে ক্লোরোফিল থাকবে সেখানে কিন্তু সালোক সংশ্লেষ হবে। পরের ইনফরমেশন দেখো, পাতার বেসোফিল নয়, এটা মেসোফিল হবে। ঠিক আছে, এটা মেসোফিল হবে। মেসোফিল কলার কোষগুলি কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান। ঠিক আছে, সালোক সংশ্লেষকারী রঞ্জক কী হবে বলো? ক্লোরোফিল। সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আলোক পর্যায় মানে আলোক বিক্রিয়াটা সম্পন্ন হয়, আর স্ট্রোমাতে অন্ধকার বিক্রিয়াটা। স্ট্রোমা অঞ্চলে ঘটে সালোক সংশ্লেষে অন্ধকার, এটা মনে রাখবে অন্ধকার, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে অন্ধকার। ঠিক আছে, গ্রানাতে হচ্ছে আলোক আর স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার। ঠিক আছে, নেক্সট দেখো, জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল। জল,
কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষের মূল উপাদান। এগুলো না হলে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হবে না। এডিপি, এনএডিপি, আরইউডিপি মানে আরইউবিপি হবে, ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্যকারী উপাদান। নেক্সট দেখো, ব্যাকটেরিয়ার লেজে অবস্থিত ক্লোরোফিলকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া ক্লোরোফিল। ক্লোরোফিল নষ্ট হয়ে গিয়ে সবুজ অংশ যে হলুদ হয়ে যাচ্ছে উদ্ভিদের, এই রোগটা হচ্ছে ক্লোরোসিস। কোন কোন মৌলের অভাবে হয় আমি তোমাদের বলেছি। বর্ণালী লাল ও নীল বর্ণের সালোক সংশ্লেষ অধিক সক্রিয় হয়, ঠিক আছে, আর সবুজ বর্ণে কিন্তু সালোক সংশ্লেষটা কম হয়। বর্ণালী 7টি রঙের মধ্যে ক্লোরোফিল প্রধানত লাল ও বেগুনি রঙকে অধিক শোষণ করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট যৌগের প্রস্তুতিকরণের নাম হচ্ছে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, ঠিক আছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম গ্লুকোজ থেকে 686 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে আসে, ঠিক আছে, পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু পরিবেশে চলে আসে। জীবজগতের প্রাথমিক খাদ্যের উৎস কি? জীবজগতের প্রাথমিক খাদ্যের উৎস পরীক্ষায় প্রশ্ন চলে এলো, কি হবে অ্যান্সার? সালোক সংশ্লেষ। সূর্যালোকের উপস্থিতি জলের যে বিশ্লেষণ, এটা কি বলা হচ্ছে? ফটোলাইসিস। এই যে জলটা ভেঙে যাচ্ছে, H2ওটা ভেঙে যাচ্ছে, H+ থেকে OH-, এটা কি হচ্ছে? ফটোলাইসিস হচ্ছে। বিজ্ঞানী রবিল হিল প্রথম সালোক সংশ্লেষ বিক্রিয়ায় এই জলের যে বিশ্লেষণটা লক্ষ্য করেছিলেন, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? হিল বিক্রিয়া, ঠিক আছে। জীবকোষে একমাত্র এটিপির মধ্যেই কিন্তু শক্তিটা সঞ্চিত থাকে, এটিপির মধ্যেই। এটিপির অপর নাম কি? এনার্জি কারেন্সি, তাই তো। অর্কিডের মূল আবার গুলঞ্চ আত্তীকরণ মূল, এখানে কিন্তু সালোক সংশ্লেষ হয়, মনে থাকে জানো। আলোক তীব্রতা বেশি বলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। আলোক তীব্রতা যদি বেশি হয় তাহলে মনে রাখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে। আর মোটামুটি 25 থেকে 37 সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষের হারটা ভালো হয়। নেক্সট শ্বসন তাপমোচী প্রক্রিয়া। শ্বসন হচ্ছে তাপমোচী প্রক্রিয়া। প্রতিটি সজীব কোষে দিনরাত কিন্তু শ্বসন হয়ে থাকে। শ্বসনের প্রথম পর্যায়ে যে গ্লাইকোলাইসিস, এটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। আর দ্বিতীয় পর্যায়ে ক্রেবস চক্র, এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া। মনে রাখবে কিন্তু ভালো করে, ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশন এগুলো। গ্লুকোজ হলো প্রথম শোষণ বস্তু। হিমোগ্লোবিন কি? লৌহ গঠিত। হিমোসায়ানিন বললে তাম্র গঠিত, ঠিক আছে। চলো পরের ইনফরমেশন দেখে নাও। মেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়, ঠিক আছে। আর অমেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন থাকে কোথায় থাকে? রক্তরসে থাকে। যেমন কেঁচো, এদের দিয়ে কিন্তু হিমোগ্লোবিন থাকে, কিন্তু কোথায় থাকে? রক্তরসে থাকে। আর আমাদের হিমোগ্লোবিন কোথায় থাকে? রক্তকণিকায় থাকে। সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিন থাকে রক্তকণিকায়, মানে লোহিত রক্তকণিকায়। আর অমেরুদণ্ডী প্রাণীদের থাকে রক্তরসে, ঠিক আছে। নেক্সট দেখো হিমোসায়ানিন, যেটা একটু আগেই বললাম, এটা কি? তাম্র ঘটিত। কম্বোজ বা কবজি শ্রেণীর প্রাণীদের রক্তরসে কী থাকে? হিমোসায়ানিন থাকে। যেমন চিংড়ি, ঠিক আছে, হিমোসায়ানিন থাকে। শোষণকালে 1 গ্রাম গ্লুকোজ জারিত হয়ে কত ক্যালোরি তাপশক্তি দেয়? 686 কিলোক্যালোরি, ঠিক আছে। শোষণের প্রথম পর্যায়টি যেটা গ্লাইকোলাইসিস, সেটা বিজ্ঞানী এমডেন, মেয়ার অফ পার্নেস, এই 3 জন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেন। এই জন্য শোষণের প্রথম পর্যায়কে ইএমপি পদ বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, শোষণের কোন পর্যায়কে ইএমপি পদ বলা হয়? সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে, যেটা বিজ্ঞানী এমডেন, মেয়ারফ এবং পার্নেস এই 3 বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, ঠিক আছে। চলো নেক্সট ইনফরমেশন। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত জৈব বস্তুটি কোনটি? ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত জৈব বস্তু হলো সাইট্রিক অ্যাসিড। এই জন্য এই ক্রেবস চক্রকে টিসিএ চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। মানে এই সাইট্রিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট বলে একে ট্রাইকার্বক্সিলিক, মানে এই যে 3টে কার্বক্সিলিক মূলক থাকে এই সাইট্রিক অ্যাসিডে, সেই জন্য একে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলা হয়ে থাকে। সবাত শোষণ, দেখো সবাত শোষণ কিন্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, আর অবাত শোষণ মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এটা। সবাত শোষণ কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়ায়। অবাত শোষণের মনে হয় প্রতি অণু গ্লুকোজ দহনে 50 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। আর অবাত শোষণ কোথায় ঘটে? এটা কেবলমাত্র সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাহায্যকারী প্রধান উৎসেচক কি? এডিপি, এটিপি, এনএডিএইচ, ঠিক আছে। পরের ইনফরমেশন দেখো, সাধারণত সরল শর্করা দ্রবণে ইস্ট, ল্যাক্টোব্যাসিলাস ইত্যাদি নিম্ন শ্রেণীর জীবের দ্বারা সন্ধান প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। ইস্ট হচ্ছে কি? কোহল সন্ধান ঘটায় ইস্ট, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটায় ল্যাক্টোব্যাসিলাস। খেজুর রস, তাল রস থেকে সন্ধান প্রক্রিয়ায় দেশি মদ বা তাড়ি তৈরি হয়, মনে থাকে জানো। অতিরিক্ত পরিশ্রমের ফলে যে পেশিতে অক্সিজেনের অভাব ঘটলে পেশিকোষে ক্লান্তি দেখা যায়, এখানে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটে, মনে রাখবে। ল্যাকটিক অ্যাসিড সন্ধানে কিন্তু CO2 উৎপন্ন হয় না। উচ্চ শ্রেণীর উদ্ভিদের পত্ররন্ধ্র, লেন্টিসেল ও শ্বাসমূল, ঠিক আছে, এদের সাহায্যে কিন্তু O2 গ্রহণ করে ও CO2 ত্যাগ করে, ঠিক আছে। মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদে শ্বাসঙ্গ হচ্ছে পত্ররন্ধ্র, লেন্টিসেল, শ্বাসমূল। যে শ্বাসমূল কোথায় দেখা যায়? সুন্দরী গাছে, তাই তো। সুন্দরের শ্বাসমূল বা এর একটা নাম রয়েছে, কি বলতো? নিউম্যাটোফোর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কেঁচো, জোঁক প্রভৃতি প্রাণীরা
ত্বকের দ্বারা শ্বাসকার্য করে, মানে এদের শ্বসন অঙ্গ হচ্ছে ত্বক। ঠিক আছে, কাদের বললাম? কেঁচো চোখ। মনে থাকে প্রত্যেকের। চলো নেক্সট ইনফরমেশনে। পরের ইনফরমেশন রয়েছে সন্ধিপদ পর্বের পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের, যেমন আরশোলা, ফড়িং প্রজাপতি, এদের শ্বাসঙ্গ হলো 10 জোড়া শ্বাসছিদ্র বা স্পাইরাকেল এবং শ্বাসনালী বা ট্রাকিয়া। ঠিক আছে, কই, মাগুর, শিঙি, জিওল মাছের হচ্ছে ফুলকা ছাড়াও কী থাকে? ওইটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। ঠিক আছে, এদের ফুলকা ছাড়াও আর একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এই জিওল মাছদের, যেমন কই, মাগুর, শিঙি। ঠিক আছে, সন্ধিপতি পর্বের প্রাণীদের পেলাম, জিওল মাছদের পেলাম। মাকড়সা, দেখো মাকড়সার শ্বাসযন্ত্র হচ্ছে বই ফুসফুস বা বুকলাং। ঠিক আছে, এটা হচ্ছে মাকড়সার শ্বাসযন্ত্র। নেক্সট দেখে নাও উভচর প্রাণী। উভচর প্রাণীদের ব্যাঙের এদের প্রধান শ্বাসযন্ত্র ফুসফুস হলেও এদের কিন্তু ভিজে চামড়া এবং যে মুখবিভার গলবিলিয়স মিউকাস পর্দা এর মাধ্যমে কিন্তু এরা শ্বাসকার্য করে। ঠিক আছে, ফুসফুসের সাথে সাথে এই ভিজে চামড়া এবং এই গলবিলীয় মিউকাস পর্দায় রয়েছে মুখবিভারে, এর সাহায্যে কিন্তু এরা শ্বাসকার্য করে উভচর প্রাণী ব্যাঙ। ঠিক আছে, নেক্সট দেখো পায়রা, বাজ, চিল। পায়রা, বাজ, চিল এসব উড়ন্ত যেসব পাখি রয়েছে এদের ফুসফুসের সঙ্গে কী থাকে? 9টি বায়ুথলি থাকে বা এয়ার স্যাক, এয়ার ম্যাক নয়, এয়ার স্যাক, বায়ুথলি থাকে। ঠিক আছে, মানুষের কী করে? ফুসফুস, মানুষের হচ্ছে শ্বাসঙ্গ ফুসফুস, যেটা প্লুরা নামক একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, তাই তো? তাহলে ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। হৃৎপিণ্ডের বললে পেরিকার্ডিয়াম। মনে থাকবে তো প্রত্যেকের। ফুসফুসে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তজালিকা পরিবেষ্টিত বায়ু প্রকোষ্ঠে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে, সেটাকে কী বলে? অ্যালভিওলাই। তাহলে অ্যালভিওলাই কী করে? গ্যাসীয় পদার্থের আদান প্রদানে সাহায্য করে। মনে থাকবে। চলো পরের ইনফরমেশান। একজন পূর্ণবয়স্ক লোকের শোষণার কত মিনিটে? 14 থেকে 18 বার। ঠিক আছে, রক্তে O2 পরিবাহিত হচ্ছে কী রূপে? অক্সি হিমোগ্লোবিন রূপে। ঠিক আছে, রক্তে O2টা পরিবাহিত হচ্ছে কী রূপে? পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসে এটা, অক্সি হিমোগ্লোবিন রূপে। ঠিক আছে, একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন কত কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়? 2500 থেকে 3000। ঠিক আছে, এই শক্তিটা কিন্তু এই শোষণের ফলে কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন। সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর কিন্তু বিপরীতমুখী প্রক্রিয়া, মনে রাখবে। ঠিক আছে, সালোক সংশ্লেষ এবং শ্বসন কিন্তু পরস্পর বিপরীতমুখী। নেক্সট দেখো আলোর যে তীব্রতা উদ্ভিদের O2 গ্রহণ এবং বর্জনে সমপরিমাণ নয় তাকেই বলা হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট। ঠিক আছে, প্রাণীদের পুষ্টির পর্যায়ে কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা দেবে কিন্তু, এই সিকোয়েন্সটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পুরো সিকোয়েন্সটা দিয়ে দেয় পরপর, একটু এলোমেলো করে দেয়, যে 4টে অপশান দিয়ে দেয়। তো প্রথমে হবে খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, তারপর শোষণ হবে, তারপর আত্তীকরণ হবে, তারপর বহিষ্করণ হবে। এটা কিন্তু প্রাণীর পুষ্টির পর্যায়, এটা কিন্তু মাথায় রাখবে। 5টি যে প্রাণীর পুষ্টিকে কী বলা হচ্ছে? হলযোগিক পুষ্টি। ঠিক আছে, খাদ্যের 6টি উপাদান কী কী? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। ঠিক আছে, এই একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। শর্করায় হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত থাকে? 2:1 অনুপাতে থাকে। ঠিক আছে, শর্করার মধ্যে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত থাকে? 2:1। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেটের প্রত্যেক অণুতে সরল শর্করার এক বা একাধিক এককের উপস্থিতি অনুসারে কার্বোহাইড্রেটকে 3 ভাগে ভাগ করা যায়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। ঠিক আছে, এগুলো কিন্তু সবাই কিন্তু এক প্রকারে কার্বোহাইড্রেট। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। শ্বেতসার জাতীয় খাদ্যকে বলা হচ্ছে কি? প্রোটিন মাচোয়া খাদ্য। ঠিক আছে, প্রোটিন মাচোয়া খাদ্য কাকে বলা হয়? শ্বেতসার জাতীয় খাদ্যকে। রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? প্রতি 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো প্রোটিন, এগুলো কিন্তু এক প্রকার অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিন গঠিত হয়। প্রোটিন কি? অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড। প্রাণীজ প্রোটিনকে কিন্তু মনে রাখবে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। কাকে বলা হচ্ছে? প্রাণীজ প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হচ্ছে। হিমোগ্লোবিন, হিমোসায়ান এগুলো সব কিন্তু কনজুগেটেড প্রোটিন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি? ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, লাইসিন, লিউসিন এগুলো। নিম পাতার মধ্যে শতকরা 100 ভাগ শর্করা থাকা, এটা তেঁতো হয়। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এদের সমন্বয়ে কিন্তু ফ্যাট গঠিত হয়। ফ্যাট প্রকৃতপক্ষে কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে এক প্রকার এস্টার। ঠিক আছে, ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে এক প্রকার এস্টার। সাধারণ উত্তাপে যে সকল ফ্যাট তরল অবস্থায় থাকে তাদেরকে আমরা বলি তেল। ঠিক আছে, নেক্সট দেখো ফ্যাট বা স্নেহ পদার্থের যে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে সাবান, এই পদ্ধতিটা হচ্ছে কি? স্যাপনিফিকেশন বা সাবানীকরণ পদ্ধতি। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকে কিন্তু দরকার হলে ভিডিওটা পজ করে নিয়ে একবার চোখ বলাবে। ঠিক আছে, আমার কথাগুলো শোনো এবং তার সাথে সাথে দরকার হলে ভিডিওটা পজ করে নিয়ে ডেটাগুলো দেখে নাও। নেক্সট দেখো তাপশক্তি উৎপন্ন করা ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান কাজ। ঠিক আছে, ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান কাজটাই কি? তাপশক্তি উৎপাদন করা। কোলেস্টেরল এটা কি? এটা হচ্ছে এক প্রকারের ফ্যাট। কিন্তু দেখো দ্রাব্যতা অনুযায়ী ভিটামিন কি 2 প্রকার হয়ে থাকে। তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন ADA আর জলে হচ্ছে ভিটামিন BC। ঠিক আছে, অধিকাংশ ভিটামিন বিপাক ক্রিয়ায় বিনষ্ট হয় কিন্তু পাচন ক্রিয়ায় বিনষ্ট হয় না।
নেক্সট দেখো, জীবদেহে ভিটামিন প্রয়োজনের তুলনায় কম থাকলে তাকে হাইপোভিটামিনোসিস বলে, ঠিক আছে। আর হাইপার হলে এটা হাইপার হবে, ঠিক আছে। হাইপার ভিটামিনোসিসে ভিটামিন প্রয়োজনের তুলনায় বেশি থাকে। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আর ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে সূর্যালোক থেকে আমাদের শরীরে কিন্তু অটোমেটিক তৈরি হয়। সায়ানোকোবালামিন, সাইটিন ও অ্যাসকর্বিক অ্যাসিড তিনটি হচ্ছে কার? ভিটামিন B12, পি এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম, ঠিক আছে। যে সকল পদার্থ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাদেরকে কি বলা হচ্ছে? প্রোভিটামিন। তাদেরকে কী বলা হয়? প্রোভিটামিন। এবং ভিটামিন এ এর অভাবে কী হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, রাতকানা হয়, ফিনোডার্মা বা টোড স্কিন হয়, আর কেরাটোম্যালেসিয়া, এই তিনটা রোগ হয়ে থাকে। কী বললাম? রাতকানা, ফিনোডার্মা বা টোড স্কিন, আর হচ্ছে কেরাটোম্যালেসিয়া, ঠিক আছে। চলো নেক্সট ইনফরমেশানে। বলছে ভিটামিন ডি এর অভাবে বড়দের অস্টিওম্যালেসিয়া হয়। ভিটামিন ডি এর অভাবে অস্টিওম্যালেসিয়া হয়, আর বাচ্চাদের কী হয়? রিকেট রোগ হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা ভিটামিন ডি। ভিটামিন ই এর অভাবে কী হয়? দেখো, প্রজনন ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে বন্ধ্যাত্ব ভিটামিন, ঠিক আছে। ভিটামিন কে রক্তক্ষরণটা হয় ভিটামিন কে এর অভাবে, ঠিক আছে। বেরিবেরি রোগ হয় ভিটামিন B1 এর অভাবে। পেলেগ্রা রোগ হয় ভিটামিন B5 মানে নিয়াসিন, ঠিক আছে। ভিটামিন সি এটা হচ্ছে স্কার্বি রোগ প্রতিরোধক, ঠিক আছে। এই জন্য ভিটামিন সির অপর নাম কি? রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। লৌহ উদ্ভিদে ক্লোরোফিল গঠনে এবং প্রাণীদের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। দেখো, লৌহ যেটা উদ্ভিদে ক্লোরোফিল গঠনে সাহায্য করে এবং প্রাণীদের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট দেখো, লৌহ এবং ম্যাগনেসিয়াম অভাবে উদ্ভিদে কী হয়? ক্লোরোসিস রোগ হয়। আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিনের অভাবে প্রাণীদের গলগণ্ড হয় এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পায়। এবার দেখো, প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত? স্বাভাবিক পরিমাণ পুরুষদের 14.5 গ্রাম আর স্ত্রীদের হচ্ছে 13.5 গ্রাম। সবজি পুষ্টি দুটি পর্যায়ে হয়, সংশ্লেষ এবং আত্তীকরণ, ঠিক আছে। নেক্সট দেখো, খাদ্যের উৎস অনুযায়ী পরভোজী উদ্ভিদকে 4 ভাগে ভাগ করা যায়: মৃতজীবী, পরজীবী, মিথজীবী এবং পতঙ্গভুক, ঠিক আছে। 4টে ভাগে কিন্তু পরভোজী উদ্ভিদকে ভাগ করা যাচ্ছে: মৃতজীবী, পরজীবী, মিথজীবী এবং পতঙ্গভুক, ঠিক আছে। এদের মধ্যে ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর এরা হচ্ছে পূর্ণ মৃতজীবী, এবং স্বর্ণলতা, র্যাপফ্লেসিয়া, ফাইটোপটেরা এরা হচ্ছে পূর্ণ পরজীবী উদ্ভিদ, ঠিক আছে। মনে থাকবে প্রত্যেকের এক্সাম্পল কিন্তু মনে রাখবে, এক্সাম্পলগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, লাইকেন, খুব ইম্পর্টেন্ট। লাইকেন যেটা শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত, লাইকেন, ঠিক আছে। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত। এটা দিয়ে কিন্তু কী হয়? লিটমাস পেপার তৈরি হয়। লিটমাস পেপার তৈরি হয় এটা থেকে, মনে থাকে জানো। কলসপত্রী, সূর্য শিশির, পাতাঝাঁঝ এরা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পতঙ্গভুক উদ্ভিদের এক্সাম্পল পরীক্ষায় প্রশ্ন আসে। সবজিদের পুষ্টিকে কী বলা হয়? অটোফাইটিক পুষ্টি। পরভোজীদের পুষ্টিকে কী বলা হয়? হেটারোফাইটিক পুষ্টি, ঠিক আছে। এবার দেখো, মেজর এলিমেন্ট। মেজর এলিমেন্ট কী কী? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এরা হচ্ছে মেজর এলিমেন্ট বা ম্যাক্রো এলিমেন্ট। আর বোরন, মলিবডেনাম, সিলিকন এগুলো হচ্ছে মাইক্রো বা ট্রেস এলিমেন্ট, ঠিক আছে। মনে থাকবে। তাহলে ম্যাক্রো মেজর পরীক্ষায় প্রশ্ন আসে ম্যাক্রো মেজর এবং মাইক্রো বা ট্রেস এলিমেন্ট নিয়ে। নেক্সট দেখো, অ্যামিবা, প্যারামেসিয়াম, স্পঞ্জ এদের দিয়ে কী দেখা যায়? অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। আর বহিঃকোষীয় পরিপাক দেখা যায় মানুষ, ব্যাঙ, কেঁচো, আরশোলা ইত্যাদি প্রাণী দিয়ে, ঠিক আছে। আর অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক দেখা যায় হাইড্রাতে, ঠিক আছে। তো এক্সাম্পলগুলো একটু ভালো করে প্রত্যেকে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। চলো নেক্সট ইনফরমেশানে। পরের ইনফরমেশানে রয়েছে মুখবিবরে কেবল শর্করা জাতীয় খাদ্যের বিপাক হয়, ঠিক আছে। মুখবিবরে কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্যেরই পরিপাকটা হয়। আর পাকস্থলীতে কী হয়? প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের। আর ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা ভালো করে প্রত্যেকে দেখে রাখবে। ইনফরমেশনটা প্রত্যেকে ভালো করে রিভিশন করবে, দরকার এই ক্লাসটা আরেকবার রিভিশন করবে, ঠিক আছে। নেক্সট দেখো, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি এগুলো হচ্ছে কিন্তু লালা গ্রন্থি, ঠিক আছে। নেক্সট দেখো, এটা দেখো 173 নম্বরে দেখো, লাইপেজ উৎসেচক ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে এবং গ্লিসারলে পরিণত করে, ঠিক আছে। লাইপেজ উৎসেচকটা কী করছে? ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করছে। নিয়ে দেখো, ক্ষুদ্রান্ত, ডিওডেনাম, ইলিয়াম, জেজুপত্র, জেজুনাম আর কি, তিনটে অংশ নিয়ে গঠিত। পিত্তলবণ কী করছে? ফ্যাটের পরিপাক ও শোষণে সাহায্য করে পিত্তলবণ। নেক্সট দেখো, পাকস্থলী অর্ধপাচিত অর্ধ তরল যে খাদ্যবস্তু তাকে কী বলছে? কাইম বা পাকমণ্ড। পরীক্ষায় প্রশ্ন আছে কিন্তু, কাইম আর কাইল খুব ইম্পর্টেন্ট কিন্তু। কাইম আর কাইল, কাইল হচ্ছে ক্ষুদ্রান্ত, মনে থাকে জানো। আর কাইম হচ্ছে পাকস্থলী, গুলিয়ে ফেলো না জানো কাইম আর কাইলের মধ্যে। আর কাইমটা কিন্তু অর্ধতরল, অর্ধপাচিত, এটা কিন্তু পাচিত, ঠিক আছে। দেখো, অর্নিথিন চক্র, অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হচ্ছে, মনে থাকে জানো। চক্রটা কি? অর্নিথিন চক্র। কোথায় উৎপন্ন হচ্ছে? যকৃতে। কি কোথা থেকে? অ্যামোনিয়া থেকে ইউরিয়া, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দুধে ভিটামিন সি এবং এফি
না থাকায় তাকে সুষম খাদ্য বলা যায় না, তারপরে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো পরাশ্রয়ী উদ্ভিদের যেমন রাসনা এবং অর্কিড, এদের বায়বীয় আবরণকে কী বলা হচ্ছে? ভেলামেন। ঠিক আছে, নেক্সট দেখো মেরুদণ্ডী প্রাণীদের পরিপাকনালী ক্ষুদ্রান্ত অবস্থিত শোষণ একক ভিলাইতে কিন্তু শোষণ ক্রিয়াটা ঘটে। ঠিক আছে, ক্ষুদ্রান্তে যে শোষণ ক্রিয়াটা ঘটছে তারা কিন্তু মেনলি ভিলাইতে ঘটছে। ঠিক আছে, পরের প্রশ্ন, উৎসেচক আবিষ্কার করেছেন বিজ্ঞানী কোন? ঠিক আছে, নেক্সট দেখো রাসায়নিক বস্তু এনজাইমের ক্রিয়া বিনষ্ট তাই কী বলে? অ্যান্টি এনজাইম। এনএডিপি এডিপি হচ্ছে জল বিজারক উৎসেচক। পাচক উৎসেচক 3 প্রকার হয়ে থাকে, অ্যামাইনোলাইটিক বা শর্করা ভঙ্গক, প্রোটিওলাইটিক বা প্রোটিন ভঙ্গক এবং লাইপোলাইটিক বা স্নেহভঙ্গক। ঠিক আছে, নেক্সট দেখো এদের মধ্যে ট্রিপসিন, রেনিন, ইরিপসিন, পেপসিন এগুলো সব কিন্তু প্রোটিন ভঙ্গক উৎসেচক। কী বললাম? ট্রিপসিন, রেনিন, ইরিপসিন, পেপসিন এগুলো কিন্তু সব প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক? একজন প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর প্রতি ঘন্টায় কত হয়? 80 ক্যালোরি। ঠিক আছে, নেক্সট দেখো একজন প্রাপ্তবয়স্ক সুস্থ লোকের মৌলবিপাকের জন্য প্রতিদিন 24 ক্যালোরি শক্তির প্রয়োজন। উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম হচ্ছে জল এবং প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম হচ্ছে রক্ত লসিকা। ঠিক আছে, তো উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম কি? জল, আর প্রাণীদের বললে রক্ত এবং লসিকা। ঠিক আছে, নেক্সট দেখো স্পঞ্জ এবং হাইড্রা এই যে দুটো প্রাণী এদের সংবহন কি মাধ্যম হচ্ছে জল, এদের সংবহনের মাধ্যম জল। নেক্সট দেখো জাইলেমের মাধ্যমে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন সম্পন্ন হয়, এর মাধ্যমে কি হয়? মূল দ্বারা শোষিত জলটা পাতায় যায়। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েমে কিন্তু এটা হচ্ছে এরা দুজনেই কিন্তু উদ্ভিদের সংবহন কলা। ঠিক আছে, জাইলেমে হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন আর ফ্লোয়েমে হচ্ছে নিম্নমুখী পরিবহন, মানে পাতায় তৈরি খাদ্যটা সারা দেহে মানে পরিবাহিত হচ্ছে। তাহলে কি হচ্ছে জাইলেমেতে? জাইলেমে হচ্ছে মূল দ্বারা শোষিত জলটা পাতায় যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো করে দেবে কিন্তু। আর ফ্লোয়েমে কি হচ্ছে? ফ্লোয়েমে পাতায় তৈরি খাদ্যটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। নেক্সট দেখো যখন দুটি ভিন্ন ঘনত্বের তরল একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে তখন অর্ধবেদ্য পর্দার মাধ্যমে যে তরল দুটি ব্যাপন ঘটে তাই কী বলা হচ্ছে? অভিস্রবণ। অর্ধবেদ্য পর্দা মানে বুঝে নেবে সেখানে অভিস্রবণ হচ্ছে। ঠিক আছে, রসের উৎস কী জিনিস আবার চোখ বুলিয়ে নিও, রসের উৎস কী জিনিস আবার চোখ বুলিয়ে নিও। নেক্সট দেখো এটা দেখো উন্নত প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র লসিকা সংবহনতন্ত্র দেখা যায় উন্নত প্রাণীদের। ঠিক আছে, প্রাণী দিয়ে দেখো এটা দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, মুক্ত সংবহনতন্ত্র আর বদ্ধ সংবহনতন্ত্র কোথায় দেখা যায়? আরশোলা, চিংড়ি, শামুক মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, কেঁচো, ব্যাঙ, মানুষ এদের দিয়ে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। এক্সাম্পলগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে কিন্তু প্রত্যেকে। রক্ত দেখো রক্ত কি? রক্তর প্রকৃতি কি? রক্ত হচ্ছে ক্ষারধর্মী একপর তরল যোগ কলা। ঠিক আছে, রক্তে হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত প্রোটিন জাতীয় রঞ্জক থাকায় রক্তের বর্ণটা লাল হয়। রক্ত লাল হয় কেন? হিমোগ্লোবিন থাকে বলে। এটা লৌহ গঠিত, মনে থাকে জানো, এবং এটা প্রোটিন ধর্মী। হিমোগ্লোবিন O2 এর সঙ্গে যুক্ত হয়ে কী গঠন করে? অক্সি হিমোগ্লোবিন, এবং অক্সিজেনের রক্তে পরিবাহিত হচ্ছে কিন্তু এই অক্সি হিমোগ্লোবিন রূপেই। ঠিক আছে, আর হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত কী গঠন করে? কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে হিমোগ্লোবিন যখন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, চলো নেক্সট ইনফরমেশন কী রয়েছে দেখে নিই। অ্যানিমিয়া, অ্যানিমিয়া রোগে কী হয়? রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। ঠিক আছে, লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে কী হয়? পলিসাইথেমিয়া। নিউমোনিয়া, প্লেগ, হুপিং কাশি, কলেরা প্রভৃতি রোগে শ্বেত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে যায়, মনে থাকে জানো। রক্ত প্রধানত রক্তরস বা প্লাজমা যেটা 55% থাকে, রক্তকণিকা যেটা 45% থাকে। রক্তরস আর রক্তকণিকা নিয়ে গঠিত। ক্লিয়ার? নেক্সট দেখো স্ত্রীদের ডিম্বাশয়ে খরিত ইস্ট্রোজেন, রিল্যাক্সিন, প্রোজেস্টেরন হরমোন যে স্ত্রীর যে বৈশিষ্ট্য রয়েছে সেসব বৈশিষ্ট্য অর্জনে বিকাশে সাহায্য করে। আর পুরুষদের কী হয়? টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, ড্যান্ড্রোন, অ্যালডোস্টেরন। ঠিক আছে, নেক্সট দেখো ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোমে দেখো নিউক্লিক অ্যাসিড কী কী থাকে? ডিএনএ ও আরএনএ থাকে। জীবদের 3 প্রকারের কোষ বিভাজন দেখা যায়, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়া কী বলছে? মাতৃকোষ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা সমান হয়, এটা মাথায় রাখবে। মাইটোসিসে মাতৃকোষ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা সমান হয়, এই জন্য মাইটোসিসে কী বলা হচ্ছে? সদৃশ্য বিভাজন বা সোমাটিক বিভাজন। ঠিক আছে, নেক্সট দেখো ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি উদ্ভিদ মানে জীবকোষে কী হয়? এককোষ জীবদের অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে। যৌনজনন পদ্ধতিতে বংশবিস্তারকারী জীবের জনন অঙ্গ কোষে জনন কোষ সেখানে কী ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে। তাহলে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন কোষে ঘটে, মনে থাকে জানো। নেক্সট দেখো মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি 2 দফায় বিভাজিত হয়। ঠিক আছে, এবং অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি করে মিওসিসে। তাহলে মিওসিস 1টায় কী বলা হয় বলো? মিওসিস 1টাকে বলে সমবিভাজন,
আর মিওসিস টুটাকে বলা হয় হার্স বিভাজন। ঠিক আছে, এটা যেন মনে থাকে প্রত্যেকের। চলো নেক্সট ইনফরমেশানে। পরের ইনফরমেশান রয়েছে উন্নত শ্রেণীর সমস্ত উদ্ভিদ ও প্রাণীদেহ কোষে মাইটোসিস প্রক্রিয়া কিন্তু হয়ে থাকে। ক্যারিওকাইনেসিস, মনে রাখবে ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি। ঠিক আছে, এই প্রক্রিয়া নিউক্লিয়াসটি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়। ঠিক আছে, প্রতিটি দশায় কী কী দেখা যায় তোমাদের ক্লাসে করিয়েছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখো কোনটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, দেখে নেবে। এক সেকেন্ড। এবার দেখো প্রথম মায়োটিক বিভাজনের প্রথম প্রোফেজ দশাটি 5টি উপদশায় বিভক্ত: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, নেক্সট দেখো মাইটোসিস বিভাজন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে আঘাতপ্রাপ্ত ক্ষয়প্রাপ্ত স্থান মেরামত করে এবং ডিএনএ আরএনএর পরিমাণের সমতা বজায় রাখে। তাহলে কোন কোষ বিভাজন পদ্ধতিকে মানে দেহের যে বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হলে, ক্ষয়প্রাপ্ত হলে মেরামতি করতে সাহায্য করে কোন কোষ বিভাজন পদ্ধতি? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশান, মনে থাকে জানো। মায়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যার হ্রাস হচ্ছে, এটা বললাম। এটা দেখো জীবের যে বৃদ্ধির হার সেটা এস অক্ষরের মতো হয়, এটা সিগময়েড কার্ভ। উদ্ভিদের বৃদ্ধির হার আর্ক ইন্ডিকেটর এবং অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। উদ্ভিদের বৃদ্ধির হার, আর্ক ইন্ডিকেটর এবং অক্সানোমিটার যন্ত্র। নেক্সট দেখো বৃদ্ধি বলয়, এই বৃদ্ধি বলয় দেখে কিন্তু উদ্ভিদের বয়স নির্ধারণ করা হয়, তাই তো। যদি বৃদ্ধি বলয়ের সংখ্যা 50টা হয়, গাছের বয়স কত হবে? 50 বছর। যদি 100টা বৃদ্ধি বলয় হয়, তাহলে গাছের বয়স কত হবে? 100 বছর, তাই তো। নেক্সট দেখো মেটামরফোসিস। মেটামরফোসিস কী হয়? লার্ভা যে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে, যে রূপান্তর, এটাকে বলা হচ্ছে মেটামরফোসিস। নেক্সট দেখো পেঁয়াজের বাল্ব বা কন্দ, আদার রাইজোম বা গ্রন্থিকাণ্ড, এগুলো হচ্ছে সব কিন্তু মৃদাগত কাণ্ড। ঠিক আছে, এসবের মাধ্যমে কিন্তু এরা অঙ্গজনন সম্পন্ন করে। নেক্সট দেখো রানার দেখা যায় কাদের? শুষ্নি আমরুলে। শাখা দেখা যায় পুদিনা, চন্দ্রমল্লিকা। স্টোলন দেখা যায় স্ট্রবেরি। অফসেট কচুরিপানা, এগুলো সব কিন্তু অর্ধবায়ু কাণ্ড থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। এসব উদ্ভিদের শাখা কলম, জোড় কলম, গুটি কলম, দাবা কলম, এগুলো কিন্তু সব কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি। এগুলো কিন্তু প্রাকৃতিক নয়, এগুলো অঙ্গজনের প্রসেস, কিন্তু এগুলো সব কৃত্রিম। নেক্সট দেখো যৌনজননের একক। যৌনজনন এর একক কি? কোষ বা গ্যামেট, জনন কোষ বা গ্যামেট। আর যদি অযৌনজনন বলতো, অযৌন বললে কি হতো? রেণু। ঠিক আছে, নেক্সট দেখো পুং ও স্ত্রী গ্যামেটের মিলনকে কী বলা হয়? সিনগ্যামি। ইডোগোনিয়াম, ভলবক্স নামক শৈবাল এবং উন্নত শ্রেণীর সমস্ত রকম উদ্ভিদ প্রাণীদের যৌনজনন কী হয়? উগ্যামী প্রকৃতির। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। নেক্সট দেখো স্পাইরোগাইডা, মিউকার ইত্যাদি জাইগোস্পোর দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট ইনফরমেশানে। যে প্রক্রিয়ায় জনিত্র জীবের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ অপত্য সঞ্চালিত হয় তাকে কী বলে? বংশগতি বা হেরিডিটি। জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশগতি সম্পর্কে আলোচনা করা তাই কী বলা হয়? জেনেটিক্স বা জিনতত্ত্ব, তাই তো। নেক্সট দেখো অ্যালিল। বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিনজোড়া কী বলা হচ্ছে? অ্যালিল বা অ্যালিলোমর্ফ। কোনো জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে বলা হচ্ছে ফিনোটাইপ। ঠিক আছে, বাহ্যিক প্রকাশ হচ্ছে ফিনোটাইপ। আর কোনো জীবের জিনের গঠন বা জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে বলা জীবের জিনোটাইপ। ঠিক আছে, বাহ্যিক যে প্রকাশটা সেটা হচ্ছে ফিনোটাইপ, মনে রাখবে। পরের প্রশ্ন, দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের পরনিষেক ঘটলে অপত্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটা হচ্ছে প্রকট গুণ। ঠিক আছে, আর যেটা অপ্রকাশিত থাকে সেটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। ঠিক আছে, যেটা প্রকাশ পায় সেটা প্রকট, যেটা প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন। পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাড়, তিমির, মানুষের হাড় নয়, এটা মানুষের হাত হবে। ঠিক আছে, মানুষের হাত, তিমির প্যাডেল, এগুলো সব কিন্তু সমসংস্থ অঙ্গ। খুব ইম্পর্টেন্ট কিন্তু সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ, পরীক্ষায় প্রশ্ন আসবে। পতঙ্গ, বাদুড়, চামচিকে প্রভৃতি ডানা ওড়বার জন্য ব্যবহৃত হলেও এদের উৎপত্তি গঠন সম্পূর্ণরূপে আলাদা। এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, আর সমসংস্থ অঙ্গ এগুলো বললাম, প্রত্যেকদিন ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট ইনফরমেশানে। পরের প্রশ্ন দেখো যে গিনিপিগের সিকাম, এটা হচ্ছে সক্রিয় অঙ্গ, কিন্তু মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তাহলে বলতে পারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যাপেন্ডিক্স কোন অংশের সাথে জড়িত? অ্যাপেন্ডিক্স মনে রাখবে এই সিকাম অংশের সাথে জড়িত। ঠিক আছে, নেক্সট দেখো পেরিপ্টাস, যেটা হচ্ছে অঙ্গুরিমাল ও সন্ধিপদ পর্বের বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, অঙ্গুরিমাল ও সন্ধিপদ পর্বের সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে পেরিপ্টাস। ঠিক আছে, নেক্সট দেখো সরীসৃপ ও স্তন্যপায়ী, এদের মধ্যে সংযোগ রক্ষাকারী কে? হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। এর একটা নাম রয়েছে প্ল্যাটিপাস। ঠিক আছে, নেক্সট দেখো লাইকেন, যেটা শৈবাল ছত্রাক, আগেই বলেছি লাইকেন হচ্ছে শৈবাল ছত্রাকের সমন্বয়ে গঠিত। সার্বজনীন গ্রহিতা কোনটা? এবি হচ্ছে সার্বজনীন গ্রহিতা। আর সার্বজনীন দাতাকে? ও। CHONS, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এরা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট বা মেজর এলিমেন্ট। হেপারিন কি রক্তরঞ্জন রোধ করে। ঠিক আছে,
ও বিভাগের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, এই জন্য এটা সার্বিক দাতা, মনে রাখবে। ও বিভাগের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, এরা অ্যান্টিজেনবিহীন হয়। স্ফিগমোম্যানোমিটার কী কাজ করে? মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তাই তো স্ফিগমোম্যানোমিটার। নেক্সট দেখো শ্বেতচন্দন আংশিক পরজীবী কিন্তু লাল চন্দন পরজীবী নয়। রাইনিয়া ব্রায়োফাইটা টেরিডোফাইটার অন্তর্বর্তী উদ্ভিদ। রাইনিয়া হচ্ছে কি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার অন্তর্বর্তী উদ্ভিদ হচ্ছে রাইনিয়া। ঠিক আছে, চলো নেক্সট ইনফরমেশানে দেখো। ট্রিফান এটা হচ্ছে টেরিডোফাইটা ও জিমনোস্পার্মের অন্তর্বর্তী উদ্ভিদ। নিটাম এটা জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের মধ্যবর্তী। ঠিক আছে, আধুনিক হাতি হচ্ছে এলিফাস, এদের পূর্বপুরুষ কি মোয়েরিয়েথিয়াম। নেক্সট এটা দেখো হোমো ইরেকটাস জাবাও পিকিংয়ে প্রায়, এটা দরকার নেই। লিভিং ফসিলটা দেখো, লিভিং ফসিল হচ্ছে লিমিউলাস কিন্তু লিভিং ফসিল, বা রাজকাংড়া এটা কিন্তু লিভিং ফসিল। ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ মানে ব্যবহার অব্যবহারের সূত্র কার? এটা ল্যামাকের। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক এটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ল্যামাকের মতবাদের বিরোধিতা করেছিলেন ভাইসম্যান। ঠিক আছে, যে নয়া ল্যামাকবাদ এটা প্রবক্তা কারা ছিলেন দেখে নেবে, পেকার্ড, স্পেন্সার, ম্যাকব্রাইড। চার্লস ডারউইনের জাহাজটার কি নাম ছিল? HMS বিগল, মনে রাখবে। চার্লস ডারউইনের যে জাহাজ ছিল তার নাম ছিল HMS বিগল। ডারউইনের গ্রন্থের কি নাম? ন্যাচারাল সিলেকশন থিওরি বা প্রাকৃতিক নির্বাচনবাদ। কোন গ্রন্থ ছিল? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম মানে সার্ভাইভাল অফ এক্সিস্টেন্স। আর যোগ্যতম উদ্বর্তন সার্ভাইভাল অফ ফিটেস্ট, প্রবক্তাকে ডারউইন, মানে এটা আগেও বলেছি। মিউটেশন তত্ত্ব ডারউইন বলেছেন। ঠিক আছে, না মিউটেশন তত্ত্ব প্রবর্তন করেছেন কিন্তু বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস, দুগো নয়, বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস। ঠিক আছে, আর প্রাকৃতিক খেলা বলেছিলেন কে? ডারউইন মিউটেশনকে। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবে প্রত্যেকে। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম তোমাদের। ঠিক আছে, এটা ওভারঅল একটা সব চ্যাপ্টার থেকে মোটামুটি একটা জিস্ট করে কয়েকটা ইনফরমেশন, আরও প্রচুর ইনফরমেশন রয়েছে। তো শেষ মুহূর্তে একটা রিভিশনের জন্য কিন্তু এই যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে। ঠিক আছে, তো প্রত্যেকের ক্লাসটা কিন্তু দরকার আরেকবার রিভিশন করে নিও। ঠিক আছে, কারণ তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই ক্লাস। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।